Dear students, today I am going to take a class on writing flowchart or on the method of writing flowchart, and this is one of the most significant items in first paper for the students of HSC level, and this is not a very difficult task but a new one for the students because up to HSC level the item is not familiar to them. So if you try to follow my lectures, I will take 2 lectures on writing flowchart, and at the very outset of my lecture I would like to talk about some preconditions of writing flowchart. Flowchart, if you think about it in Bangla, then the Bangla will be Probaho Chitro. Probaho Chitro. And this Probaho flowchart or Probaho Chitro should have to be written in boxes. One box will be given for you. একটা box তোমাদেরকে দেওয়া থাকবে, and there will be some points to be written in that box. যে একটা বক্স তোমাদের জন্য দেওয়া থাকবে এবং সেই বক্সের মধ্যে কিছু পয়েন্ট লেখা থাকবে এবং সেই পয়েন্টের আলোকে উপরের যে প্যাসেজটি দেওয়া থাকবে কোশ্চেন পেপারে সেই প্যাসেজের উপরে ফ্লোচার্ট লিখতে হবে এবং এক্ষেত্রে প্রথম বক্সটাতে যেভাবে পয়েন্ট করে লেখা থাকবে সেটিকে অনুসরণ করে লেখাটা জন্য নির্দেশনা দেওয়া থাকে বা সেটি লেখাই হচ্ছে উত্তম। তো ফ্লোচার্ট লেখার কয়েকটি প্রিকন্ডিশনস আছে, সেই প্রিকন্ডিশন গুলো প্রথমে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। So there are some preconditions of writing flowchart. Number 1, whenever you will write flowchart, you definitely will not write the flowchart in sentences. এখানে কোনো সেন্টেন্স লেখা যাবে না। সেন্টেন্স লিখলে সেটি কিন্তু আর পয়েন্ট হয় না। ফ্লোচার্টের যে বক্সটা থাকবে এবং বক্সের মধ্যে যে কথাগুলো লিখতে হবে সেগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখতে হবে, আর পয়েন্ট আকারে লেখা মানেই হচ্ছে সেটি সেন্টেন্স আকারে না লেখাই উত্তম, এবং সেন্টেন্স আকারে লিখলে সেটি কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারা যাবে না। এই জন্য প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটি হচ্ছে কোন সেন্টেন্স আকারে না লেখার যে বিষয়টি সেটা মাথায় রাখতে হবে। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নো সাবজেক্ট ইন দ্য ফ্লোচার্ট। দেয়ার ইউ শুড নট হ্যাভ টু রাইট এনি সাবজেক্ট। সাবজেক্ট লেখা যাবে না। নো সেন্টেন্স অ্যান্ড দেন নো সাবজেক্ট, অ্যাজ the points that you are writing will not be in the sentences, and therefore you should not use subject at the time of writing the points in the flowchart. The third one is there should be the continuity. ধারাবাহিকতা। ধারাবাহিকতা মানে কি? প্রথম যে বক্সে যেরকমটা থাকবে ওই ধারাবাহিকতাটাকে মেনটেন করার চেষ্টা করতে হবে, এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো প্যাসেজের মধ্যে যেভাবে আগে পরে এসেছে এই আগে পরের যে বিষয়টি বা কন্টিনিউইটি, ক্রোনোলজি, এটাকে মেনটেন করার চেষ্টা করতে হবে, এবং সেটি করলে আসলে ফুল মার্কস ক্যারি করতে সুবিধা হবে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে নো ফ্লোচার্ট। নো ফ্লোচার্ট, দেয়ার শুড বি নো ফ্লোচার্ট অ্যাকচুয়ালি। সো দেয়ার শুড বি দ্য কন্টিনিউইটি and there should be no full stop. Actually there should be the continuity and there should be no full stop. ফুল স্টপ ব্যবহার করবেন। ধারাবাহিকতা যেরকম মেনটেন করতে হবে, আবার কি ফুল স্টপটা, কারণ এটি তো আসলে সেন্টেন্স না, যেহেতু সেন্টেন্স না সেই জন্য এখানে কোনো ফুল স্টপের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নাই এবং ব্যবহার করা উচিত হবে না। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে ফলোইং দ্য গিভেন পয়েন্টস, যেটা আমি একটু আগেও বলেছি যে পয়েন্টটি দেওয়া থাকবে বক্সের মধ্যে, যে পয়েন্টটি দেওয়া থাকবে সেই পয়েন্টটাকে অনুসরণ করে বাকি পয়েন্টগুলো লিখতে হবে। যে নিয়ম অনুসরণ করে প্রথম বক্সের পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে পরের পয়েন্টগুলো লিখতে হবে। ফলোইং দ্য গিভেন পয়েন্টস। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ রাইটিং ডাউনওয়ার্ডস। রাইটিং ডাউনওয়ার্ডস মিনস যে আমরা যদি বলি যে যদি এরকমটা থাকে, প্রথম বক্স যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে পরের বক্সগুলো এভাবে লিখতে হবে। যদিও কোশ্চেন পেপারে কিন্তু এভাবে থাকবে, কোশ্চেন পেপারে এভাবে থাকলেও অ্যান্সার লেখার সময় ধারাবাহিকভাবে নিচের দিকে, অর্থাৎ রাইটিং ডাউনওয়ার্ডস, নিচের দিকে লিখতে হবে। এবং তাহলে আমরা 5টা প্রিকন্ডিশন বা 6টা প্রিকন্ডিশন আসলে আমরা এখানে দেখতে পেলাম। এই 6টা প্রিকন্ডিশনের মধ্যে
আমি আরেকবার একটু রিক্যাপ করছি। প্রথমটা হচ্ছে যে কোনো সেন্টেন্স ব্যবহার করা চলবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোনো সাবজেক্ট ব্যবহার করা চলবে না। 3 নাম্বার কন্টিনিউইটি, ধারাবাহিকতা মেনটেন করতে হবে। 4 নাম্বার নো ফুল স্টপ, যেহেতু এটি কোনো সেন্টেন্স না এই জন্য ফুল স্টপ ব্যবহার করা চলবে না। 5 নাম্বার ফলোইং দ্য গিভেন পয়েন্টস, এবং এই গিভেন পয়েন্টস এর ক্ষেত্রে ওখানে যে নিয়মে অনুযায়ী থাকবে সেই নিয়মকে অনুসরণ করতে হবে। ওখানে যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে পরেরগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর ওই প্রথম বক্সের পয়েন্টগুলো যদি স্মল লেটারে থাকে তাহলে পরের পয়েন্টগুলো স্মল লেটারে লিখতে হবে। অর্থাৎ প্রথম বক্সের পয়েন্টগুলোকে অনুসরণ করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে রাইটিং ডাউনওয়ার্ডস, নিচের দিকে লিখতে হবে। এই 6টি বিষয় আমাদের মাথায় রাখতে হবে ফ্লোচার্ট লেখার সময়। এরপরে আমরা যদি আজকে আমরা কিছু নিয়ম আলোচনা করি ফ্লোচার্ট লেখা, তো সেই নিয়মের ক্ষেত্রে আমরা দেখব মেথডস। এই মেথডস এর ক্ষেত্রে আমাদের কয়েকটি পয়েন্ট আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ফার্স্ট রুল, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এটাকে আমরা সাধারণত নাউন আকারে ব্যবহার করলে জিরান, নাউনের কাজ যদি করে তাহলে জিরান বলি, অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল বলি। তা আমরা আসলে এখানে যেহেতু এটা পয়েন্ট আকারে আসছে, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান এইভাবে ডিস্টিংগুইশ না করে আমরা যেটা বিবেচনা করবো সেটা হচ্ছে ভার্ব ব্যবহার করতে হবে এবং তার সাথে আইএনজি যোগ, এবং পরবর্তীতে অবজেক্ট এক্সটেনশন। অবজেক্ট এবং এক্সটেনশনের দুটো একটাও ব্যবহার করা যাবে, ইচ্ছা করলে দুটিও ব্যবহার করা যাবে। যেমন আমরা যদি বলি কাটিং, আমরা মনে করি যে পরিবেশ দূষণের বিষয়ে একটা ফ্লোচার্ট লিখতে বলেছে, সেক্ষেত্রে আমরা যদি পরিবেশ দূষণের কারণগুলোর সম্পর্কে পয়েন্ট আকারে লিখতে যে আমরা যদি লিখি কাটিং ট্রিজ, তাহলে কাটিং হচ্ছে মূলভাবে সেটা আইএনজি এবং তার সাথে অবজেক্ট, এবং আমরা যদি এক্সটেনশন ব্যবহার করতে চাই কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, সেভাবেও কিন্তু আমরা লিখতে পারবো। তো তাহলে আমরা প্রথম নিয়মটা দেখলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং তার সাথে অবজেক্ট বা এক্সটেনশন অথবা দুটিও আমরা একসাথে ব্যবহার করতে পারবো। 2 নম্বর যে নিয়মটি সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, সেই ইনফিনিটিভ এবং তার সাথে অবজেক্ট বা এক্সটেনশন। আমরা যদি এরকম ভাবে বলি টু কাট ট্রিজ, to pollute water. In this way, we can write the points in the flowchart. Infinitive plus object or extension or both. So we can also follow the second rule at the time of writing flowchart. First rule is verb plus ing with the main, verb plus ing and object or extension, and the second rule is to plus base form of the main verb and then object or extension. তাহলে আমরা এই দুইটা নিয়ম আমরা দেখতে পেলাম যে একটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে আর একটি হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করে। তৃতীয় নিয়মে আমরা যদি যাই, দি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অফ প্লাস নাউন, দি এর পরে আইএনজি উইথ দ্য মেইন ভার্ব and then of and then noun. So this is also another way of writing the points in the flowchart. যদি আমরা এইভাবে দেই, the cutting of trees. So the plus ing with the main verb, then object of and object or extension noun. So আমরা এই থার্ড রুল যেটি সেটা হচ্ছে দিয়ে পরে মূল ভাবের সাথে আইএনজি যোগ করব, এরপর অফ ব্যবহার করব, এর তারপর একটা নাউন ব্যবহার করব। এইভাবেও আমরা কিন্তু ফ্লোচার্ট লিখতে পারবো, যেটি 3 নম্বর নিয়ম। এরপর আমরা যেটি করতে পারবো সেটি হচ্ছে প্রিপজিশন।
প্রিপজিশন, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট অর এক্সটেনশন। যেমন আমরা যদি এরকম দিই, বাই প্ল্যান্টিং ট্রিজ, আমরা এখানে বাই ব্যবহার করতে পারি, ফর ব্যবহার করতে পারি, প্রয়োজনে কোথাও অ্যাবাউট ব্যবহার করতে পারি, কোথাও আমরা ইন ব্যবহার করতে পারি, প্রয়োজনীয় প্রিপজিশনটা ব্যবহার করব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, এরপরে অবজেক্ট অর এক্সটেনশন। এটি আমাদের চতুর্থ নিয়ম, যে নিয়মে আমরা ফ্লোচার্ট লিখতে পারব। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অর এক্সটেনশন। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে, যেটি বেস ফর্ম, সেটি ব্যবহার করে তার সাথে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমরা যদি বলি যে যেমন সিগনিফাইজ মিনিং, এক্ষেত্রে আমরা মূল ভার্বে যখন প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তখন যদি আমরা মনে মনে যে সাবজেক্টটাকে বিবেচনা করবো, যে সাবজেক্টের জন্য ভার্বটা ব্যবহৃত হচ্ছে, যদিও সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, সেই সাবজেক্টটাকে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে এস বাই এস যোগ করা যাবে, যেহেতু এটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমরা পঞ্চম নিয়মে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে অবজেক্ট বা এক্সটেনশন যুক্ত করে পয়েন্টস লিখতে পারবো ফ্লো চার্টে। এরপরে আমাদের যে নিয়মটি 6 নম্বরে, সেটি হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম। মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এটি আসলে এই নিয়মটা সাধারণত যে সমস্ত প্যাসেজগুলো অতীত কালের কোনো কাহিনী আলোচনা করবে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। বর্তমান কালের কাহিনী ব্যবহৃত হলে সেই প্যাসেজে এই নিয়মটা ব্যবহার করা চলবে না। সুতরাং যেমন নেলসন ম্যান্ডেলা নিয়ে একটি প্যাসেজ আছে, যদি এরকমটা আমরা দিই যে নেলসন ম্যান্ডেলা সাফার্ড জেল, এক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু এটা অতীতকালের কাহিনী এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু মূল ভার্বের পাস্ট ফর্মের সাথে অবজেক্ট এক্সটেনশন যুক্ত করে আমরা কিন্তু এই পয়েন্টটা লিখতে পারবো। এবং যদি আমরা প্রথম বক্সে এভাবে দেখি যে মূল ভার্বের পাস্ট ফর্ম এবং তার সাথে অবজেক্ট এক্সটেনশন যুক্ত করে আছে, তাহলে অবশ্যই পরের বক্সগুলোতে সেইভাবেই কিন্তু দিতে হবে। 7 নম্বর নিয়মে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তার সাথে অবজেক্ট এক্সটেনশন যুক্ত করেও কিন্তু আমরা এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি বলি destroyed nature, যদি আমরা বলি finished product, এখানে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে আমরা কিন্তু ফ্লোচার্ট লিখতে পারবো। যদি আমরা দেখি যে প্রথম বক্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে করা হয়েছে, then you should have to follow accordingly, and then you have to follow the rule of past participle accordingly in the next points, and that will be identical. এরপরে যেটি আমরা করতে পারবো সেটি হচ্ছে আমরা ইচ্ছে করলে পারফেক্ট পার্টিসিপলটা নিশ্চিত আমরা সকলেই জানো, এবং সেটিও ব্যবহার করে ফ্লোচার্ট লেখা যেতে পারে। পারফেক্ট পার্টিসিপলটা কিরকম? হ্যাভিং প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এটাকে আমরা হ্যাভিং প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপলটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি, এবং সেই পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করেও কিন্তু আমরা কিন্তু ফ্লোচার্ট লিখতে পারবো। যদি আমরা প্রথম বক্সে সেরকমটা দেখি, তাহলে কিন্তু যেমন আমরা যদি প্রথম বক্সে দেখি যে হ্যাভিং এর পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হচ্ছে ডেড, এবং তারপরে বাকি আর অবজেক্ট এক্সটেনশন আছে, এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। এবং এই পারফেক্ট পার্টিসিপলটা ব্যবহার করে আমরা পরবর্তীতে বাকি গুলোও আমরা একইভাবে করতে পারবো। তো আমি আজকে আসলে ফ্লোচার্টের যে নিয়মগুলো আছে তার সাথে ভার্বের সাথে রিলেটেড যে নিয়মগুলো,
সেই নিয়মগুলো আমি আলোচনা করেছি, 8টি নিয়ম ভার্বের সাথে রিলেটেড। এবং এর আগে আমি প্রিকন্ডিশন, যে ফ্লোচার্ট লেখার যে কয়েকটি প্রিকন্ডিশন আছে, সেই প্রিকন্ডিশনগুলো আমি আলোচনা করেছি এবং 8টি নিয়ম আমি আলোচনা করেছি। এবং এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে ফ্লোচার্টের ক্ষেত্রে 10 মার্ক এবং প্রথম বক্স সহ টোটাল 6টি বক্স হবে। এবং প্রথম বক্সটা যদিও কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, কিন্তু সেটিও কিন্তু লিখতে হবে এবং তার সাথে মিলিয়ে বাকি 5টি বক্স সহ টোটাল 6টি বক্স লিখতে হবে। এবং যদি নিয়মকে অনুসরণ করা যায় তাহলে এটি এমন একটি আইটেম যে আইটেমের মধ্যে 10-এ 10 পাওয়াই সম্ভব। এখানে কিন্তু অঙ্কের মতো কাটার কোনো সুযোগ নাই। সো ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অফ রাইটিং ফ্লোচার্ট and then it will be possible for you to have full marks in this flowchart. And I will take another class in which I will talk about the rules related to phrase, noun phrase actually. These are also phrases, but I will talk about the noun phrase, the rules of noun phrase in my next class. Thanks to all of you for your patient hearing.